দেশের বিভিন্ন জায়গার আনাচে কানাচে অলিতে গলিতে এখানে সেখানে যেখানে ওখানে শোনা যাচ্ছে সব আতঙ্কের গল্প। এমনকি নিউজ টেলিভিশনও দেখাচ্ছে এই একটাই খবর। ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় টুকরো টুকরো ও খণ্ড খণ্ড মৃত লাশের দেহ খুঁজে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি বাহিনী, নৌবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সিআইডি বাহিনী। যাদের লাশের টুকরো টুকরো গুলো খুঁজে পাচ্ছে তাদের একজনকে খুব নৃশংস ও ভয়ঙ্কর ভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, যাদের বর্ণনা দিতে গেলে নিজের শরীর থেকে যেন আত্মাটা বেরিয়ে যাচ্ছে। তারপরও বলতে হচ্ছে তাদের এতটাই নৃশংসভাবে খণ্ড খণ্ড করে মেরেছে যে তাদের শরীরের কোনো অস্তিত্ব নেই। মেয়েদেরকে এতটা নৃশংসভাবে মেরেছে যা বলার বাইরে। মেয়েদের ধরে হাত কেটে তাদের যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এমনকি বিভিন্ন রাসায়নিক ও ঝালযুক্ত অ্যাসিড এবং বিভিন্ন রাসায়নিক ফর্মুলা ইউজ করে তাদের যৌনাঙ্গ নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন লজ্জাস্থান কেটে ফেলছে। এমনকি সেই লজ্জাস্থানগুলো তারের ভেতরে ঢুকিয়ে রোদে শুকাতে দিচ্ছে। পুরুষগুলোকে আরো নৃশংসভাবে হত্যা করেছে। যাদেরকে মেরেছে তাদের একজনকে পুরুষত্ব কেটে তাদের এই লজ্জাস্থানে ঢুকিয়ে দিচ্ছে। হাত দুটো কেটে বিভিন্ন লজ্জাস্থান কেটে ফেলেছে, খণ্ড খণ্ড করে ফেলেছে। চোখ দুটো উপড়ে ফেলেছে, ঠোঁটগুলো কেটে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। মাথার চামড়া কেটে মগজ বের করে দিয়েছে। শরীরের ভেতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পায়খানা দরজা দিয়ে বের করেছে। কারো কারো মুখের ভিতর থেকে জিহ্বা কুকুরের মতো বের করে আছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে এই খবরগুলো ছড়িয়ে পড়ে আতঙ্কের মুখে পুরো বাংলাদেশ। ৮টি বিভাগ, ৬৪টি ডিস্ট্রিক্ট, ৪৯৫টি উপজেলা, ৬৫২টি থানা, ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা, ৪৫৭১টি ইউনিয়ন, ৯৭১৯১টি গ্রাম বর্তমানে ভীষণ আতঙ্কে আছে। চারদিকে শুধু এই অজানা আগন্তুকের অনুসন্ধান চলছে। তবে এরই মধ্যে অবাক করার বিষয় হচ্ছে এ পর্যন্ত এই অজানা আগন্তুক যেগুলোকে মেরেছে তারা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল। এখন পর্যন্ত এই অজানা আগন্তুকটির কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি। তাই তো সাধারণ মানুষ এখনো শান্তিতে আছে, ভয় না পেয়ে খোঁজার চেষ্টা করছে কে এই আগন্তুক। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কোনো এক ব্যক্তি দৌড়াতে থাকে পাগলের মতো করে নিজের গন্তব্যে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। গোডাউনের ঝাঁপ ঠেলে ভেতরে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে। চেয়ারের উপর বসে থাকা কয়েকটা ব্যক্তি ছেলেটির এভাবে হাঁপাতে দেখে বেশ খানিকটা অবাক হয়। ভ্রু কুচকে সেদিকে তাকায় আর বলে ওঠে, কিরে রাব্বু, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আর এভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? কি হয়েছে? এই, ওকে কেউ পানি দে তো। রিমন নামের ছেলেটির এই কথা শুনে অপর একটি ছেলে রাব্বু নামের ছেলেটিকে এক জগ পানি এগিয়ে দেয়। ছেলেটি এক ঠোকে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এখন যেন তার ভেতরে প্রাণ ফিরে এসেছে। ছেলেটি আতঙ্কে সুরে বলে ওঠে, ভাই সর্বনাশ হয়ে গেছে, আমাদের তো আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, কেননা দেশের নতুন গ্যাং এসেছে। মানেটা কি? কি বলছিস তুই? নতুন গ্যাং এসেছে মানে? একটু ব্যাপারটা খোলাসা করে বলতো শুনি। ভাই এখনো খবর দেখেননি? সারা বাংলাদেশে এই খবরটা ছড়িয়ে ছিটে রয়েছে। বাংলাদেশে নতুন একটা গ্যাং এসেছে। গ্যাংটার নাম দেওয়া হয়েছে ভাইরাল গ্যাং। হ্যাঁ, শুনেছি গ্যাংটার নামে। এই গ্যাংটা এসেছে তো আমাদের কি? ভাই এই গ্যাংটা খুঁজে খুঁজে সব সন্ত্রাসীদের হত্যা করেছে। খুব নৃশংসভাবে প্রায় কয়েকজনকে মেরে ফেলেছে, কয়েক উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে। আমার তো ভয়ে গলা শুকিয়ে আসছে। তাহলে তুই দেখে আয়, এই গ্যাংটার বিষয়ে তুই খবর নে, তারপর আমাকে জানা। সাবধানে থাকবি আর আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। শুধু একটা খবর পেয়েছি, গ্যাংটা কোনো বাইরের দেশে এবং খুব শক্তিশালী এবং পাওয়ারফুল, যার কোনো অস্তিত্ব নেই। হঠাৎ আসে আর নিমিষে চলে যায়। আমি তো গেলাম। এই বলে আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাব্বু নামের ছেলেটি চলে যায় সেখান থেকে। রিমন সহ বাকি ছেলেগুলো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কলেজের মধ্যে হেলতে দুলতে প্রবেশ করছে একটি ছেলে। পরনে খারাপ কোনো পোশাক না থাকলেও বেশ ভালোই পোশাক পরেছে। তারপরও কেমন যেন সবার থেকে ভিন্ন লাগছে, যেন কোনো এক এলিয়েন দেশ থেকে সে বাংলার মাটিতে নেমে এসেছে।
আর তাকে দেখাচ্ছে অন্য এক গ্রহের প্রাণী। ছেলেটির পরনে আছে হালকা সাদা রঙের একটি টি শার্ট, শার্টটি বেশ মানিয়েছে, একটা কালো রঙের প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে চিকন ফ্রেমের পাতলা একটা চশমা। চুলগুলো ভদ্র ছেলের মতোই আছে, নেওয়া দেখতে খ্যাত না লাগলেও ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। খ্যাত খ্যাত দেখতে না হলেও গাইয়াদের মতোই কেমন যেন ছেলেটি। নিজের মতো করে ভার্সিটির গেটের সামনে পা রাখে। পা রাখার সাথে সাথেই ছেলেটি হাত দিয়ে নিজের চশমাটাকে নাকের কাছে এনে এদিক ওদিক সামনে পেছনে তাকিয়ে আবার সামনে হাঁটা ধরে। সামনে পা বাড়িয়েছে তখনই ছেলেটি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে কোনো কিছু যেন অনুভব করে নিজের সাথে। পুরো কলেজের ছাত্রছাত্রীরা সেদিকে তাকিয়ে আছে হা করে। হেজায় শুধু দৃশ্য নয়, একটা মহাদৃশ্য। ছেলেটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে উঠে দাঁড়াতেই মেয়েটি। হ্যাঁ, ছেলেটি একটি মেয়ের সাথে ধাক্কা খেয়েছে। মেয়েটি উঠে দাঁড়ায় সাথে সাথে ছেলেটি শার্টের কলার ধরে কানের নিচে লাগিয়ে দেয় দুঘা। এত জোরে মেরেছে মেয়েটি যেন ছেলেটির পুরো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, উপর নিচে যেন নামতে থাকে। ছেলেটির কানগুলো ফন ফন করতে থাকে। ছেলেটি নিজের চশমাকে খুলতে থাকে। তারপর মেয়েটির ছেলেটির চশমাকে হাতে নিয়ে পরিয়ে দেয়। তারপর ছেলেটি শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, উত্তর বাচ্চা, গাইয়া গেও ভূত কোথাকার, তোর সাহস হয় কি করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? ফেলে দিলি তো দিলি, তারপর আবার তোর ওই নোংরা ঠোঁট দিয়ে আমাকে কিস করলি। ছেলেটি কোনো কথা বলে না। ছেলেটি হা করে সেদিকে তাকিয়ে আছে, নয়ন ভরা দৃষ্টি। নয়, মেয়েটি নিজের মতো করে ছাড়িয়ে দিতেই থাকে। ছেলেটি যেন মেয়েটির কথাগুলো কানে পৌঁছাচ্ছে না। হ্যাঁ, মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, ডানাকাটা পরি, ভীষণ মায়াবী এবং সৌন্দর্যে ভরা। যেন তার সৌন্দর্য উজ্জ্বল ফর্সা গায়ের রং, চুলগুলো সিলিক, টানা টানা চোখ, চিকন হালকা কালো, কুচকুচে তার চোখের ভ্রুগুলো, ঠোঁটটা যেন আপেলের মতো, গালগুলো পাকা টমেটোর মতো। ইচ্ছে করছে সারা রাত যেন জড়িয়ে ধরে আদর করি। মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, সত্যি এখনই তাই করে ফেলতাম। নিজেকে সামলানোর বড় মুশকিল। হ্যাঁ, মেয়েটি এতটাই সৌন্দর্যে ভরা, তার সৌন্দর্য। মেয়েটি আর কেউ না, এই ভার্সিটির ডেঞ্জারাস ও রেলিং লিডার। নাম তার সিমরান। সিমরান যেমন তার নাম, তেমনি তার রূপে গুণে সৌন্দর্যে পাহাড়। মেয়েটি আবার তার সামনে তুড়ি বাজিয়ে বলে ওঠে, কি রে গাইয়া কোথাকার, কোন দেশে হারিয়ে গেলি? আর এভাবে বড় বড় চোখে কি তাকিয়ে আছিস? ছেলেটি ঘোরের দেশ থেকে ফিরে এসে চারদিকে হালকা তাকিয়ে পরিস্থিতি বুঝে বলে ওঠে, আসলে আপু, আমি সরি, দেখতে পাইনি। আমাকে কেউ ল্যাং মারে আর আমি আপনার উপর পড়ে যাই। চুপ বেটা খচ্চর, সুন্দরী মেয়ে আর টাকাওয়ালা বড়লোক বাপের একমাত্র মেয়ে দেখলেই গায়ে হুমড়ি খেতে ইচ্ছা করে, তাই না? আজকে তোকে বোঝাবো এই সিমরান কি জিনিস। সিমরানের শাস্তিগুলো তুই সারা জীবন স্মৃতি হিসাবে রেখে দিবি। আসলে আপু, আমি দেখতে পাইনি আপনাকে, আর আপনার সাথে যা ঘটে গেল তার জন্য আমি দুঃখিত। তুই বেটা গাইয়া যা করার তা তো করে নিয়েছিস। কিস করে মজা নিয়ে এখন বলছিস তুই দেখতে পাসনি? অবশ্যই তুই দেখতে পাবি কি করে? দুই চোখের সাথে তো ফ্রি আরো দুটো চোখ পড়েছিস, টোটাল 4 চোখ, তারপরও দেখতে পাসনি। আসলে আপু, আমি ভার্সিটিতে নতুন, আজকেই জয়েন করেছি। তোকে তো এতদিন ধরে খুঁজছিলাম, আজকে তোকে পেয়েছি, চল। এই বলে ছেলেটি শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় আম গাছের নিচে। সেখানে সবাই আড্ডা দিচ্ছে। সিমরানকে এভাবে একটা ছেলেকে টানতে টানতে নিয়ে আসতে দেখে তাদের বন্ধু এবং বান্ধবী এগুলো বলে ওঠে, কি রে সিমরান, এটাকে তুই কোথায় পেলি? আর এভাবে টানতে টানতে নিয়ে আসছিস কোথায়? এই বলদটাকে গেটের সামনে পেয়েছি, ওর সাহস হয় কি করে আমাকে কিস করার? তাই তাহলে আজকে তো সেই মজা হবে। চল আর দেরি না করে শুরু করে দেই। একদম ঠিক বলছিস। তাই আর দেরি না করে একে আজকে সেই রেগিং দিব। ছেলেটি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারে না। এরপর মেয়েগুলোর মুচকি হাসতে থাকে। এরপর বলে ওঠে, আচ্ছা শোন, আজকে কি কি শাস্তি দেওয়া যায় বলতো? শোন, ওকে আজকে অন্য র্যাগিং করব। ওর শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে খালি গায়ে পুরো ভার্সিটি ঘোরাবো।
আর হে, তার সাথে যেহেতু তোকে লিপসিং করছে, সেজন্য তুই তাকে লিপস্টিক চিহ্ন এঁকে দিবি তার সারা শরীরে। হ্যাঁ, এটা অবশ্যই তুই ভালো বলেছিস। চল তাহলে শুরু হয়ে যাক। এই বলে কয়েকটা ছেলে এসে রানাকে পেছন থেকে জাপটে ধরে। তারপর আখি, রুহি আর সিমরান ছেলেটির পরনে থাকা টি শার্ট গুলো খুলে ফেলে, তারপর লিপস্টিক এনে মাখিয়ে দেয় পুরো শরীরে। সবাই হাসতে থাকে। ভার্সিটির ভেতরে সবাই ভিডিও করতে থাকে, কেউ কেউ বিভিন্ন জায়গায় পোস্ট করছে। তারপর সিমরান আবার বলে ওঠে, শোন, কেউ একজন গিয়ে গোবরের ঘোল নিয়ে আয়, ওটা দিয়ে আজকে ওকে গোসল করিয়ে ছাড়বো। এই সিমরানের সাথে বেয়াদবি করার পরিণাম তাকে আজকে বুঝিয়ে দিব। সিমরানের কথা মতো কেউ একজন গিয়ে গোবরের খোলা নিয়ে আসে, তারপর ঢেলে দেয় রানার মাথায়। রানা কোনো কিছু করতে পারে না, চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। এদিকে সবাই মিলে তারা হাসতে থাকে। তারপর উড়াধুরা মারতে শুরু করে। মারতে মারতে প্রায় অনেক জায়গা ফাটিয়ে ফেলেছে। তারপর তারা যাওয়ার সময় বলে ওঠে, আমি সিমরান, ভালো করে চিনে রাখ, কখনো আমার সাথে লাগতে আসবি না, নাহলে বুঝিয়ে দেব সিমরানের শাস্তিগুলো ভুলে যায় না, স্মৃতি হিসাবে থেকে যায়। তারপর সবাই চলে যায়। এদিকে শরীরের এরকম অবস্থা নিয়ে উঠে দাঁড়াই রানা। তারপর চশমাটা পরে নাকের কাছে এনে চোখ দিয়ে চারদিকটা ভালো করে দেখে আবার চশমাটাকে পরে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কেননা পুরো শরীর থেকে গোবরের গন্ধ বের হচ্ছে, সাথে এত মারধর আর এত লিপস্টিকের দাগ নিয়ে ক্লাস করা যাবে না। সেখানে এক মুহূর্ত দেরি না করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই তার দিকে হা হা করে তাকিয়েছিল, যেন সে কোনো এক এলিয়েন, কোনো এক অন্য গ্রহ থেকে বাংলাদেশের মাটিতে চলে এসেছে। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। রানা আর কোনো কিছু না তাকিয়ে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক মিনিটের মধ্যে বাড়ির মধ্যে পৌঁছে যায়। বাড়ির সামনে যেতে না যেতেই দারোয়ান গেট খুলে দেয়। তারপর ভেতরে প্রবেশ করে রানা। তারপর রানা ফ্রেশ হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করে ঘুম দেয়। সন্ধ্যা 6টা বাজে। একটু হাঁটতে বেরিয়েছে রানা। রানার চোখ যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের কারের দিকে, যেন কেউ একজন কিছু করছে। সেদিকে তার চোখ থমকে যায়। সেখানে ধীরে ধীরে এই গাড়িটির কাছে যেতে থাকে রানা গাড়িটার কাছে গিয়ে দেখতে পায় গাড়িটির নড়াচড়া করছে, কিন্তু বাইরে থেকে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। যখনই গাড়িটির সামনে দিয়ে যাবে তখনই গাড়ির ভেতর থেকে একজন ছেলে বের হয়। ছেলেটি পরনে রয়েছে ছোট্ট একটি প্যান্ট, তাছাড়া আর কোনো কিছুই নেই। অপর পাশ থেকে ভেতরে দেখতে পায় প্রায় 3 জন ছেলে মিলে একটা মেয়েকে রেপ করছে। তবে অবাক করা বিষয় হচ্ছে মেয়েটি নিজে থেকেই কোনো বাধা দিচ্ছে না, বরং সে সবগুলোকে ভালোবেসে আগলে নিচ্ছে। এক এক করে সবাই নিজেদের কাজ করে গাড়ির ভেতর থেকে বের হয়ে তারপর মেয়েটিকে বের করে তারপর তারা একে অপরের কথা বলতে থাকে। এমন সময় ছেলেটি বলে ওঠে, শোন, আজকে হেভি মজা পেয়েছি, তাই আজকে বাড়িতে যাব না, নাইট ক্লাবে সময় কাটাবো। আর সেখানে একটা হোটেল ভাড়া করব, সেখানে ডিস্ক করে আবার রাতে মজা করব। আপন নামে ছেলেটি মুখে এই কথা শুনে সবাই হেসে ফেলে। তারপর সেখানেই সেই মেয়েটি নিজের পরনে থাকা কাপড়গুলো ঠিকঠাক করতে করতে মুচকি হেসে আপনের উদ্দেশ্যে বলে ওঠে, একদম ঠিক বলেছো বেবি, আজকে বাড়িতে যাব না, সারা রাত মজা করব। কি বলিস তোরা? চল। ওকে ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে। সিদ্দিক, রুবেল, রবিউল, দেলোয়ার, তোরা দেরি করিস কেন? গাড়িতে চড়ে বস, আর আমি মজা নিতে যাই। এতক্ষণ ধরে মজা নিলে, তারপরে তোমার মজা নেওয়া বাকি আছে। তারপর তারা গাড়ি নিয়ে রওনা দেয়, চলে যায় নিজের মতো করে। গাড়িতে যেতে যেতে আপন আর বেবি নামের মেয়েটি আরো নোংরামি করতে থাকে গাড়িতে। একটি ছবি আর কিছু পিক তুলে ছেলেগুলোকে পুরো ডিটেলস পাঠিয়ে দেয় কোনো এক নম্বরে। তারপর মুচকি হেসে রানা সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। রাত 1টা বাজে 4। দিকটা শুনশান, নির্জন। বাড়ির ভেতর থেকে বের হয়ে কোনো এক হায়নারূপী ক্ষুধার্ত এক হায়না, যাকে চেনা যায় না, যাকে দেখা সম্ভব কিন্তু চেনা অসম্ভব। আগন্তুকটি বাড়ির মেইন গেট খুলে রাস্তায় বের হয়ে সাথে সাথে একটা লাল রঙের কোটি কোটি টাকা দামের
লাক্সারিস গাড়ি এসে থামে। তারপর একজন বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়। আগন্তুকটি গাড়ির ভেতরে বসে পড়ে। গাড়িটি মুহূর্তের মধ্যে চোখের পলকে নিমিষেই মিলিয়ে যায় এই রাতের জ্যোৎস্নার আলোতে। গাড়িটি চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসে কয়েক মুহূর্তের মধ্যে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটি পার্কিং করে একটা হোটেলের সামনে, তারপর গাড়ি থেকে একই স্টাইলে বের হয়। হোটেলের ভেতর প্রবেশ করে কোনো কথা ছাড়াই ম্যানেজার ভয়ে সবকিছু বলে দেয়। চলে যায় আবারও নিজ গন্তব্যের উদ্দেশ্যে। পুরো হোটেলের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে তার লোকজন দিয়ে। রুমের ভেতর কয়েকটা অর্ধনগ্ন হয়ে বেশ তৃপ্তি করে মজা নিচ্ছে একটা মেয়ের সাথে। মেয়েটি পরম সুখ নিচ্ছে ছেলেগুলো কাছ থেকে। যখনই রুমের ভেতর প্রায় 10-12 জন ভেতরে প্রবেশ করে, তখনই তারা লজ্জায় আর ভয়ে যে যেভাবে পাচ্ছে সেখানে লুকিয়ে পড়েছে। মেয়েটি বাথরুমে লুকিয়ে পড়ে। ছেলেগুলো যা পাচ্ছে তা দিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। কেউ খাটের নিচে, কেউ সোফার পেছনে লুকিয়ে পড়ে। এটা দেখে হাসতে থাকে আগন্তুক ও তার দলবল ছেলেগুলোর মধ্যে থেকে আপন বলে ওঠে, কিরে তোরা কে? আর এভাবে কেন পারমিশন ছাড়া এই রুমে ঢোকার সাহস পেলি কোথা থেকে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। কেউ কোনো কথা বলে না। আপন বেশ ঘাবড়ে যায়, সাথে তার বন্ধুরাও। এবং মেয়েটি বাথরুমে লুকিয়ে আছে। অবশেষে আপন আবার বলে ওঠে, কিরে তোরা জানিস আমি কে? যদি নিজের ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা। আর তোদেরও যদি মেয়ের প্রয়োজন হয় তাহলে আমি ফোন করছি, অন্য রুমে চলে যা। এ কথাটা বলার সাথে সাথে ছেলেটি শরীর থেকে মুহূর্তের মধ্যেই চোখের পলকে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে ডান হাতের ঘাড় পর্যন্ত শরীর থেকে আলাদা করে ফ্লোরে পড়ে যায়। হাতটা সেখানে লাফালাফি করতে শুরু করে। হঠাৎ উপস্থিত থাকা সকলে চমকে ওঠে। ঝড়ের বেগে কয়েক হাত ধরে পিছনে যায় চিৎকার করে ছেলেটি। আগন্তুক মুচকি একটা হাসি দেয়। আগন্তুকটির ডান হাত ফয়সাল বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে ভাইয়ের সামনে থাকা অবস্থায় তুই আমাদের সবার সামনে ভাইকে অপমান করিস? ছেলেটি এবার ব্যথায় কাতরাতে থাকে। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, অঝরে রক্ত পড়ছে কাটা অংশ থেকে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। সবার গলা শুকিয়ে গেছে। প্রত্যেকের পরনে আছে কালো পোশাক, কালো কেস, মাস্ক, এমনকি মাথায় কালো কাপড়, কালো সানগ্লাস, পুরো কালো ব্ল্যাক মাফিয়া কিলার। আপন নামে ছেলেটি ব্যথায় কাতরাতেই বলে ওঠে, কে তোরা? আর কে তোর ভাই? তোদের পরিচয় কি? আর তোরা আমাকে মারছিস কেন? আমি কি করেছি? শোন, তুই জেনা করেছিস, ভাইয়ের সাথে বেয়াদবি করেছিস, ইসলামের অপব্যবহার করেছিস, এর জন্য তোকে মরতে হবে। দেখ তোরা কি ভুল করছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। আমার বাবা কিন্তু তোদের কাউকে ছাড়বে না। এ কথা শুনে হাসতে থাকে অজানা সেই আগন্তুকটি তার মুখের উপর থেকে কালো মাস্ক সরিয়ে দিয়ে হো হো করে হেসে ওঠে। এক হাসি দিয়ে বলে ওঠে আপন উদ্দেশ্যে। আপন নামে ছেলেটি সহ উপস্থিত থাকা তার সকল বন্ধু বান্ধবী ভাইরাল গ্যাংস্টার নামটা শুনে চমকে ওঠে। কোনো কথা বলতে পারে না। রুমের ভেতর থেকে এক এক করে সবাইকে বের করা হয়। এমনকি এই মেয়েটির শরীরে তেমন কোনো পোশাক নেই, অর্ধউলঙ্গ করে রাখা হয়েছে সবাইকে। মেয়েটির এমন অবস্থা দেখে সবাই হাসতে থাকে। তারপর রানা মিয়া বলে ওঠে, শোন, আগে আমি মজা নিয়ে নেই, তারপর তোরা নিবি। ওর মৃত্যুটা খুবই ভয়ানক হওয়া উচিত। এই বলে রানা এতগুলো ছেলের সামনে মেয়েটিকে খাটের উপর ফেলে দিয়ে ছাপিয়ে পড়ে তার উপর। তারপর খুপলে কামড়ে খেতে থাকে বেবি নামের মেয়েটিকে। মেয়েটি শুধু চিৎকার করছে প্রত্যেকটি জায়গায়। রানা কামড় দিচ্ছে। এর একটা কামড়ের জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করেছে। রানা তার খায়েশ মিটিয়ে সেখান থেকে উঠে পড়ে। তারপর সিগারেট জ্বালিয়ে সোফার উপর বসে পড়ে ছেলেগুলো। ভয়ে সেদিকে তাকাতে পারে না। এরপর রানার দলবল ছাপিয়ে পড়ে খাটের উপর। তারা সবাই মিলে বেবিকে শারীরিক অত্যাচার করতে থাকে। এতজনের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত লাশের মতো নিস্তেজ দেহটা পড়ে আছে বিছানার উপরে। সাদা রঙের চাদরটার রক্তে ছেয়ে গেছে। সবাই এরকম করুণ পরিণতি দেখে রানা মুচকি হেসে আরেকটা সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, ওদেরকে অনেক ভয়ানকভাবে মৃত্যু দেব। রড কাটার জন্য যে মেশিনের ব্যবহার করা হয় সেটা নিয়ে আয়। গাছ কাটার জন্য যেটা প্রয়োজন হয় সেটা রেডি কর। ওদের আমি পিস পিস করে
টুকরো করে ফেলবো। রানার কথা মতো নিয়ে আসে তার দলের ছেলেগুলো। বেবি ভয়ে চিৎকার করে বলে ওঠে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও না, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। হয় আমাকে একেবারে মেরে ফেলো, আর না হলে আমাকে ছেড়ে দাও। তোরা এই মেন্টাল রানার সামনে অশ্লীল কাজ করেছিস, তোদের মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক হবে। তোরা দাঁড়িয়ে না থেকে সবকিছু তৈরি কর, ততক্ষণে আমি একটু যন্ত্রণা দিয়ে দিই মৃত্যুর আগে। এই বলে রানা আরেকটা সিগারেট জ্বালায়। তারপর সিগারেটের কিছু অংশ বেবি নামের মেয়েটির দুই পায়ে ফাঁকা লজ্জাস্থানে চেপে ধরে। মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে, ছটফট করতে থাকে বিছানার উপর। মুহূর্তের মধ্যে ঝলসে যায় তার টিকরে স্থানগুলো। তারপর একটা বড় রামদা বের করে তারপর সেটাকে আগুন জ্বালাতে থাকে, সাথে তেল ঢেলে দেয় সেখানে। গরম টকবকে ফুটন্ত গরম তেল মেয়েটির অপেতিক জায়গাগুলোকে লাগিয়ে দেয়। মেয়েটি ছটফট করতে থাকে, পুরো বিছানায় গড়াগড়ি খেতে থাকে। এরপর মেয়েটি দুই পায়ের রশি বেঁধে দিয়ে ছাদের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। তারপর গাছ কাটা করাত দিয়ে মেয়েটির দু পায়ের ফাঁকা স্থানে গাছ কাটার করাতটা রেখে কেটে ফেলে। শরীরের দুই অংশ দুদিকে ঝুলতে থাকে। সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আছে বিছানার উপর। এগুলো দেখে চিৎকার করতে থাকে পাগলের মতো, দৌড়াদৌড়ি করতে থাকে ভয়ের ছেলেগুলো। বাথরুমে লুকিয়ে পড়ে। বাথরুমের দরজা ভেঙে ছেলেগুলোকে বের করে রশির সাথে বেঁধে ফেলে। এরপর রড কাটা মেশিনটা অন করে ছেলেগুলো লজ্জাস্থান গুলো কেটে ফেলে, প্রায় কয়েক টুকরো করে। ছেলেগুলো ভয়ে চিৎকার করতে থাকে। সকলে সে জায়গাগুলো থেকে প্রচন্ড পরিমাণে তাজা রক্ত বের হতে থাকে, যাতে ব্যথাটা আরো তীব্র আকারে হয়। সেজন্য রানা বলে ওঠে, ওর কাটা স্থানগুলোতে লবণ ঢেলে দে, যাতে যন্ত্রণা আরো বেশি হয়। আর চোখগুলোতে পেঁয়াজের রস ঢেলে দে। আর আমার সামনে পেট্রোল আর একটা গ্যাস লাইট রেখে যা, খুব দরকার। সেই অস্ত্রগুলোর সাহায্যে শালাগুলোকে জ্যান্ত রাখবো এবং সবশেষে সেগুলোতে জ্বালিয়ে দেব। রানার কথা মতো ছেলেগুলোকে সেই জায়গাগুলোতে লবণ ঢেলে দেয়, চোখে পেঁয়াজের রস। কিছুক্ষণ পর তাদের সেই পুরুষোত্তর ক্ষতস্থানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই স্থানটা। তারপর রানা আর একটা সিগারেট জ্বালায়, সিগারেট জ্বালিয়ে টানতে থাকে মনের সুখে। ছেলেগুলো ফ্লোরের উপর ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে, কিন্তু তারা চিৎকার করতে পারে না, কারণ তাদের জিহ্বা কেটে ফেলেছে। রানা আবার বলে ওঠে, এই কুত্তার বাচ্চাগুলোকে উল্টো করে ঝুলিয়ে দে, জীবন্ত অবস্থায় তাদের শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেল। আমি এখনই আসছি। আর হ্যাঁ, এই দৃশ্যগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবি। ওকে বস, ঠিক আছে, হয়ে যাবে এক্ষুনি। এরপর ছেলেগুলোর পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়ে ছাদের সাথে বেঁধে ফেলে। এরপর ছেলেগুলো শরীর থেকে শরীরের চামড়াগুলো আলাদা করতে থাকে। জীবন্ত অবস্থা চিৎকার করতে থাকে ছেলেগুলো। রক্ত গড়গড় করে পড়তে থাকে। পুরো রক্ত রুম সহ বাইরে বের হয়ে গেছে। গভীর রাত হয়, কেউ বুঝতে পারে না। তারপর ছেলেগুলোকে এক এক করে ফ্লোরের উপর রেখে দেয়া হয়। চামড়াগুলো এক পাশে রেখে দেওয়া হয়। চামড়াবিহীন শরীরগুলোকে এক লাইনে সাজিয়ে রাখা হয়। তারপর বেবি নামের মেয়েটির বিভিন্ন লজ্জাস্থান কেটে সেগুলোকে হাতে এবং মুখে রেখে দেয়া হয়। তারপর রানা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে চারদিকে এই একটা খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো হোটেল জুড়ে। রক্তে রক্তাক্ত হয়ে গেছে সাদা ফ্লোরগুলো রঙিন হয়ে উঠেছে লাল রক্তে। সাংবাদিকগুলো একের পর এক খবর দেখাচ্ছে এবং খবর পড়ে শোনাচ্ছে। এই খবর দেখে মানুষেরা আরো আতঙ্কে পড়ে যায়, ভয় পেতে থাকে ভাইরাল গ্যাংস্টারকে। তদন্ত করতে চায় পুলিশ সহ বিভিন্ন সেনাবাহিনী। তারা লাশের এমন করুণ পরিণতি দেখে নিজেরাই ভয়ে হাত দেওয়ার সাহস পায় না। সেনাবাহিনীর মেয়েগুলো এবং পুলিশ কনস্টেবল মেয়েগুলো এই দৃশ্য দেখে ভয়ে ও লজ্জায় সেখান থেকে জ্ঞান হারিয়ে ফেলে। অনেক কষ্ট করে সবকিছু এক জায়গায় করে পাঠিয়ে দেওয়া হয় ফরেনসিক ল্যাবরেটরিতে। বিভিন্ন খবরের কাগজে আজকের শিরোনাম ও হেডলাইন। এই আজকের একটাই খবর, যেটা মুহূর্তের মধ্যেই বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্কে পড়ে যায় এই ভাইরাল গ্যাংস্টারকে নিয়ে। তদন্ত শেষে এই খবরটা এখনো সাংবাদিক নানাভাবে প্রচার করতে থাকে। তারপর পুরো
হোটেল বন্ধ করার নির্দেশ দেয়, সেখান থেকে চলে যায়। সকাল 9টা বাজে। একই দিনের মতো আজকেও বেরিয়ে রানা ভার্সিটির উদ্দেশ্যে। হ্যাঁ, এই রানাকেই তাহলে পরিচয়টা করিয়ে আনি, চলুন। রানা সেই যে কিনা রাতের আধারে বের হয়ে হায়না বেশে মানুষকে খুপলে খুপলে খেতে থাকে। রানা হলো বাংলাদেশ সহ প্রায় 48টিরও বেশি দেশে আন্ডারওয়ার্ল্ডের রাজা, যারা তার আন্ডারে কাজ করে। বিভিন্ন কর্মকর্তারা, এমনকি যার নাম শুনলে আবছা আবছা গুন্ডাগুলো ভয়ে তাদের স্থান বাধ্য হয়ে যায়। রানা দেখতে 6 ফুট 4 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, বিশাল আকারের দেহ, সবাই শ্যামলা বর্ণের হয়ে থাকে। কিন্তু এই রানা একদম ভিন্ন, বিদেশিদের মতোই উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং, তার সাদা ধপধপে তার শরীরের চামড়া, বেশ দেখতে স্মার্ট এবং স্টাইলিশ একটি ছেলে। তবে তার আসল গায়ের রং চেনা খুব মুশকিল, কেননা দিনের বেলা সে একদম খেতার আনস্মার্ট হয়ে বের হয় দুর্নীতি দমন করতে। রানা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছে। পৃথিবীতে তার আপন বলতে সবাই আছে, তবে গল্পের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। পায়ে হেঁটে কলেজের ভেতর প্রবেশ করলো রানা। রানাকে দেখে সবাই মুচকি হাসে। সেদিনের সেই দৃশ্যটা আজও সবার সামনে ভেসে ওঠে। রানা আগের দিনের মতো আজকেও নাকের কাছে চশমাটাকে এনে এদিক ওদিক তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে। বাইরে থেকে সিমরান ও তার দলবল সবটাই দেখছে। রানাকে এভাবে ভেতরে প্রবেশ করতে দেখে শালিনী বলে ওঠে, কিরে সিমরান, রুহি আর রাখি আজকে তো দেখছি খ্যাত চলে এসেছে। সেদিনের কথা মনে হয় তার মনে নেই। চুপ শালি, তোর জন্য সেই আনস্মার্ট খ্যাটটার সাথে ধাক্কা খেয়ে বিনা বিয়ে বাসুরে যাচ্ছিল। তবে যাই বলিস, আমি কিন্তু মোবাইলে এখনো ভিডিও করে রেখেছি। তোদের দুজনের সেই কিস করা দৃশ্যটা কিন্তু আমার হেভি লেগেছে। তবে রে শালি শাকচুন্নি, তোর জন্য ওই খ্যাটটা আমাকে এতগুলো ছেলে মেয়ের সামনে কিস করেছে। আচ্ছা, যেটা হওয়ার হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে চল ও ক্লাসে ঢোকার আগে আর একটু মজা নিয়ে আসি। আচ্ছা চল, সবার আগে সিমরান তুই গিয়ে ঝামেলা শুরু করবি, তারপর আমরা যাব, তারপর আজকে আবার একটু কেলিয়ে আসবো। ওকে ঠিক আছে, চল তাহলে খেলাটা শুরু হয়ে যাক, তোরা পেছনে থাকবি কিন্তু। এই বলে তারা চলে যায় রানার সামনে। রানা যখনই ক্লাসের ভেতরে ঢুকতে চাপে তখনই পেছন থেকে সিমরান ডাক দেয়। কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে রানা পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখতে পায় সেদিনের সেই মেয়েটি তাকে ডাকছে। তাই রানা বলে ওঠে, জি আপু, আমাকে ডাকছেন আপনি? হ্যাঁ, তোকে ডাকছি, এদিকে শোন তো তুই। ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, জি আপু বলেন, আমাকে কেন ডাকছেন আপনি? তোর সাহস কি করে হয় এই ভার্সিটিতে আসার? মাত্র তোর 2 দিন হয়েছে, এরই মধ্যে তুই আমাকে প্রেম প্রস্তাব দিস? তার সাথে তুই আবার আমাকে তোর সাথে কিনা সেক্সুয়ালি রুম ডেটিং এর যাওয়ার জন্য প্রস্তাব দিস? একথা শুনে তো অবাক হয়ে যায় রানা। রানা বুঝতে পারে না মেয়েটি কি বলছে তাকে। সিমরান নামের মেয়েটি আবার বলে ওঠে, তোর মতো একটা খ্যাত ছেলের সাহস হয় কি করে সুন্দরী রূপসী অপ্সরী পরীদের মতো দেখতে আমি এই সিমরানকে তোর এসব প্রস্তাব দেওয়ার সাহস হয় কি করে? আপু, আমি সত্যি বলতেছি, আমি কোনো কিছু জানি না। আমি তো সবেমাত্র এই ভার্সিটিতে পা রাখলাম আর নিজে ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন আপনি পিছন থেকে আমাকে ডাকলেন। চুপ, তোর খুব শখ না আমার সাথে রুম ডেটিং এ যাওয়ার? আজকে তোকে বোঝাবো এই সিমরান কতটা ডেঞ্জারাস। প্লিজ আপু, আমার সাথে এমন কিছু করেন না। আমি নতুন, কোনো কিছুই চিনি না এই ভার্সিটিতে। সিমরান আর কোনো কিছু বলতে যাবে এমন সময় সিমরান সাজানো নাটকে তার বন্ধু বান্ধবীগুলো জয়েন করে রুহি, আঁখি, শালিনী এসে বলে ওঠে, প্রিয় সিমরান, কি হয়েছে তোর? এইভাবে চিৎকার করছিস কেন? নাকি সেদিনের মতো আজকেও তোকে এই খাটটা কিস করেছে? না রে, আজকে সেসব করেনি। আজকে সরাসরি এই দেখ চিঠিতে কি প্রস্তাব দিয়েছে। তাই তো দেখছি। তারপর এক এক করে সবাই চিঠিটা পড়তে থাকে। চিঠিটা পড়া শেষে আঁখি বলে ওঠে, শালা লুচ্চার সাহস হয় কি করে তোকে এসব প্রস্তাব দেওয়ার? চল, সেদিনের ধলাই মনে হয় ওর পছন্দ হয়নি, আজকে নতুন ভাবে ওকে আর একটু সাজিয়ে দেই। আপু প্লিজ এমন করবেন না, আমি কোনো কিছুই করিনি। রানা মেয়েদের কাছে আকুতি মিনতি করতে থাকে। সিমরান বলে ওঠে, আচ্ছা কি করা যায় বলতো? শোন, ও যেহেতু তোকে এই প্রস্তাব দিয়েছে তাহলে ওর সাথে এমন করাই উচিত। আমি কি বলি শোন, ওকে মেয়েদের ব্রা পরিয়ে দে, সাথে লিপস্টিক আর ভালো করে চুড়ি দিয়ে সাজিয়ে দে।
এটা একদম ভালো হবে, আমিও বলি এমনটা করা উচিত। সিমরান, শালিনী একদম ঠিক বলছে, ওর সাথে এমন করা উচিত। আর এটা ভালো হবে, চল শুরু করে দেই। আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সম্মান নিয়ে খেলা খেলবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনারা কেন আমার সাথে এরকম করছেন? একদম চুপ করে থাকবি, নাহলে সেদিনের মায়ের কথা মনে আছে তো? রানা কোনো কথা না বলে চুপচাপ সবকিছু সহ্য করতে থাকে। এক এক করে তাদের সবকিছু পরিচয়ে দেয়া হয়। তারপর পুরো কলেজে ঘেরাও হয়, অনেকগুলো ছবি তুলে। তারপর পুরো কলেজ ঘোরানো হয়, অনেকগুলো ছবি তুলে। তারপর সেখান থেকে হাসতে হাসতে সবাই চলে যায়। অনেক মজা নিয়ে তারা নিজেরাই আড্ডাখানায় চলে যায়। রানা সবকিছু খুলে ফ্রেশ হয়ে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আবার নিজের ক্লাসরুমে উদ্দেশ্যে চলে যায়। ক্লাসের ভেতর প্রবেশ করে দেখতে পায় পুরো ক্লাসরুম ছাত্রছাত্রী দিয়ে ভরা, একটা বেঞ্চিতে খালি নেই। তাই রানা কোনো কিছু না ভেবে সামনের বেঞ্চে বসে পড়ে। স্যার এখনো আসেনি। রানা নিজের মতো করে চুপচাপ বসে আছে। হঠাৎ করে কোনো কিছু শব্দে পুরো ক্লাস রুম থমকে যায়। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। রানা অবাক হয়ে সিমরানের দিকে তাকিয়ে আছে, মানে বুঝতে পারে না সিমরান তাকে কেন মারলো। হ্যাঁ, সিমরান রুমে ঢোকার সাথে সাথেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে রানাকে। রানা ভ্যাবাচেকা খেয়ে যায় আর রানা অসহায় হয়ে বলে ওঠে, এ কি আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? চুপ, তোর সাহস হয় কি করে আমার জায়গায় বসার? তুই জানিস না এই জায়গায় আমি বসি? সিমরান যেখানে বসে সেখানে তোর মতো একটা ফকির বসার সাহস পাই কোথা থেকে? জায়গাটা কি আপনার বাপের টাকাতে কিনা নাকি নাকি এখানে কেউ বসতে পারবে না? এ কথা বলাতে আরো বেশ কয়েকটা থাপ্পড় পড়ে রানার গালে। রানা কোনো কথা বলে না। সিমরান আবার বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার বাপ তুলে কথা বলার? রানা এবার আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সিমরানকে। থাপ্পড়ের যেন পুরো ক্লাস থর থর করে কাঁপতে শুরু করে। ক্লাসের ভেতরে ছাত্রছাত্রীরা চমকে ওঠে, কেউ কোনো কথা বলে না। অবাক হয়ে সবাই সেদিকে তাকিয়ে আছে। রানা এবার বলে ওঠে, এবারে আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম সিমরানকে। এই সিমরান, কি যেন নাম তোর? তোর বাপের টাকা আছে বলে তুই যা ইচ্ছা তাই করবি? এটা আমি মেনে নেব না। তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। তোর অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, শোন, তোর যা ইচ্ছা তাই করতে পারিস না। নেক্সট টাইম আর এই রানার সাথে লাগার আগে দুবার ভাববি। কথাটা বলেই রানা সেখানে বসে পড়ে। রানার এরকম রাগী মুখ দেখে সবাই চুপসে যায়, কেউ কোনো কথা বলে না। সিমরান পর্যন্ত ভয় পেয়ে যায়, কোনো কথা বলে না, চুপচাপ রানার পাশে বেঞ্চে বসে পড়ে। তখনই ক্লাসরুমে প্রবেশ করে স্যার। স্যার এক এক করে সবার সাথে পরিচয় হয়ে বোর্ডে একটা সূত্র লেখে আর বলে ওঠে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত কে বলতে পারবে, বা কে বোর্ডে এসে লিখে দিতে পারবে? জি স্যার, এই সূত্রের সমাধান আমি করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে তুমি অঙ্কটা করে দেখাও। সূত্রে সমাধান করে রানা। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। স্যার অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে, কেননা গত 7 দিন ধরে এই একটা গণিত সবাইকে শেখাচ্ছে, কিন্তু কেউ পারছে না। স্যার বলে ওঠে, সবাই রাহানের জন্য হাতে তালি দাও, কারণ সে একমাত্র পেরেছে এই অঙ্কটা করে দেখাতে, যেটা তোমাদের গত 7 দিন ধরে শিখিয়েছি। অথচ সে আজকে নতুন এসে তারপরও পেরেছে। সবাই হা করে রানার দিকে তাকিয়ে আছে। সবাই হাততালি দেয়। স্যার আবার বলে ওঠে, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, ফ্যামিলিতে কে কে আছে, আর কোথা থেকে তুমি এসেছো? আমার নাম রানা, আমি অন্য কলেজ থেকে এখানে ট্রান্সফার করে এসেছি। পরিবারের সবাই আছে আর আমি এখানে নতুন। ওকে রানা, যাও বসে পড়ো, ক্লাসে মন দিয়ে পড়বা, তাহলে ভালো কিছু করতে পারবে। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। তারপর এক এক করে সব ক্লাস শেষ করে স্যার চলে যায়। সিমরানের সাথে আখি, রুহি, শালিনী তো অবাক হয়ে গেছে ছেলেটার এরকম ট্যালেন্ট দেখে। অন্যদিকে রানার পেছনের ব্রেঞ্চে একটি ছেলে বলে ওঠে, হাই, আমি শাকিল। তুমি তো এই ভার্সিটিতে নতুন এসেছো, ওদের কাছ থেকে সাবধানে থাকবে। হ্যাঁ, আমি এই ভার্সিটিতে নতুন আর আমি রানা। আচ্ছা, ওরা কে? আমি তো ওদের ঠিকঠাক চিনতে পারলাম না। কেন তুলে নিয়ে গেছে? কি হয়েছিল এখানে? তেমন কিছু না, ও ছিল সর্বোচ্চ উশৃঙ্খল বদলের একটা গ্যাং ছিল, যেটা সবাইকে উত্ত্যক্ত করতো, কাউকে শান্তিতে থাকতে দিত না।
উশৃঙ্খল করতো সব জায়গায়। কেউ তার উপরে কথা বলতে পারতো না। তারপর কি হলো? আর সে জেলে যাওয়ার পর এখন ভার্সিটির ভিপি কে? এই ভার্সিটির নতুন ভিপি আছে, আর সে এখনো জেলে আছে। সে অনেক খারাপ কাজ করতো, পরে একদিন না হয় বলবো। আর শোনো, সিমরান ও তার দলবলের কাছ থেকে সাবধানে থাকবে। তারা সুযোগ পেলে র্যাঙ্ক করবে। ওকে, ঠিক আছে। তারপর দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে যায়। তারা নিজেরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। রানা গুটি গুটি পায়ে রিক্সা নিয়ে বাজারে ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ খানিকটা পথ পায়ে হেঁটে চলে আসে একটা বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই গেট খুলে দেয়। ভেতর প্রবেশ করে রানা। দরজার সামনে কলিং বেল বাজাতেই ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। রানা আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে যায়। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা 7টা। মাগরিবের নামাজ পড়ে রাস্তায় বেরিয়ে পায়চার করতে এমন সময় সে দেখতে দেখতে আজকের কেমন যেন রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে, শুনশান লাগছে। সেদিকে সে মন না দিয়ে নিজের মতো করে পায়ে হেঁটে চলেছে। পকেটে থাকা ফোনটা হঠাৎ করেই বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় তার কাছে লোক ফয়সাল তাকে ফোন করেছে। ফোনটা রিসিভ করে সাথে সাথেই বলে ওঠে, হেই ফয়সাল, বল, কোনো খবর পেলি তাদের বিষয়ে? না ভাই, এখনো খবর পাইনি। তবে হ্যাঁ, বাদল নামের সেই ছেলেটি এখনো জেলে আছে, আর সে কিছুদিনের মধ্যে জেল থেকে ছাড়া পাবে। রোহান ও তার দলবল এখনো এই শহরে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা এখনো খুঁজে বের করতে পারিনি। আচ্ছা, বাদল ছেলেটার নাম, ছেলেটার সম্বন্ধে তুই কিছু আর কি জানতে পারছিস? ভাই, বাদল নামের ছেলেটি ওই ভার্সিটির ভিপি, এবং সে প্রতি রাতে সুন্দরী মেয়েদেরকে নষ্ট করতে তাদের রেপ করত। এতে কেউ বাধা দিতে পারতো না। যদি কেউ বাধা দিত তাহলে পরের দিন তাকে গুম করে দেওয়া হতো। তাই ভয়ে কেউ কোনো কথা বলেনি, সব কিছু সহ্য করেছে। প্রতি রাতে একটা মেয়েকে সে রেপ করত, সাথে তার দলের ছেলেগুলো। তবে কী কারণে সে জেলে গেছে আমি জানি না। খোঁজার চেষ্টা করছি, আর আমার দলবল চারদিকে ছড়িয়ে আছে। তুই ভালো করে খোঁজ খবর নে। আর হ্যাঁ শোন, ওই বাদল এবং রোহান এই শহরে থাকাকালীন থানার ওসি কে ছিল তাকে খুঁজে বের কর। ওকে ভাই। তারপর রানা কল কেটে দেয়। হাঁটতে হাঁটতে চলে আসে একটা রেস্টুরেন্টে। তারপর রেস্টুরেন্টে কিছু খেয়ে যখন বের হতে যাবে, তখনই তার চোখের সামনে পড়ে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটা সবার কাছে টাকার জন্য হাত পাততেছে, কিন্তু কেউ দিচ্ছে না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমাদের সমাজের একটা সমস্যা, যখনই ছোট থেকে বড় হয়ে যায় তখনই গরিব এবং মধ্যবিত্ত মানুষদের পরিহাস এবং অত্যাচার করতে শুরু করে। রানা সেখানে না দাঁড়িয়ে মেয়েটির কাছে যায় আর বলে ওঠে, এই যে আপু, এদিকে আসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। মেয়েটি আর সেখানে না দাঁড়িয়ে রানার সামনে আসে। তারপর রানা মেয়েটিকে নিয়ে একটা চেয়ারের উপর বসে পড়ে। রেস্টুরেন্টের ভেতরে ওয়েটারকে অনেকগুলো খাবার আনতে বলে। তারপর রানা বলে ওঠে, আচ্ছা আপু, তোমার নাম কি? আর তুমি এখানে কোথা থেকে এসেছো? তোমার পরিবারে কে কে আছে? আর তুমি রাস্তায় এভাবে ভিক্ষা করছো কেন? মেয়েটি কেঁদে ফেলে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া, আমার নাম ফাইমা। আমি আর আমার মা পাশের এলাকায় থাকি। আমরা গত 2 দিন ধরে কিছুই খাইনি। আমাদের বাবা আমাদের রেখে অন্য একটা বিয়ে করেছে। আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ, তাই আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে গেছি, কিন্তু কেউ আমাকে টাকা ভিক্ষা দিচ্ছে না। আচ্ছা, তুমি আজকে যতগুলো খেতে পারবে সবগুলো তোমার। পারবে? তবে এখান থেকে না, তোমার সামনে যতগুলো খাবার দেখছো সবগুলো তোমাকে আগে খেতে হবে। তারপর আমি তোমাকে নতুন করে প্যাকেটে তোমার মায়ের জন্য খাবার পাঠিয়ে দেব। সত্যি ভাইয়া? তারপর মেয়েটি অনেকগুলো খাবার খায় এবং খুব খুশি হয়। তারপর মেয়েটিকে অনেকগুলো খাবার প্যাকেট করে নেয়, সাথে কিছু ওষুধ নিয়ে মেয়েটির সাথে মেয়েটির বাড়িতে যায়। তারপর মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটির মায়ের সাথে কথা বলে এবং খাবারগুলো দেয়। তারপর রানা মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে, শোনো, তোমরা এখানে 2 দিন থাকো, তারপর তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা বাড়িতে। সেখানে তোমাদের কোনো কিছু করতে হবে না, শুধু বসে বসে খাবে। সত্যি বলছো ভাইয়া? আমরা নতুন বাসায় যাব?
হ্যাঁ সত্যি, তাহলে আজ আমি আসি। যে আসবে তার নাম ফয়সাল, ঠিক আছে? তারপর রানা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাত 11টা বাজে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে জয়েন করেছে সিমরান, রুহি, শালিনী ও আখি। সিমরান বলে ওঠে, এই শোন, রানা নামের ছেলেটির বিষয়ে খোঁজ খবর নেই তো? সে কোথা থেকে আসছে আর কি করে পুরো কলেজের সামনে সে আমাকে থাপ্পড় মেরেছে। তারপর স্যারের এত বড় গণিতের সূত্র করে দিয়েছে। ছেলেটাকে যতটা বোকা ভাবি সে ততটা বোকা না। হ্যাঁ, আমরা ছেলেটাকে যতটা বোকা ভাবি আসলে সে সত্য অতটা বোকা না। মনে হচ্ছে ছেলেটা কিছু একটা গোপন করছে। তার চালচলন, কথাবার্তা কেমন যেন সবার থেকে আলাদা। শোন, ছেলেটা মনে হয় কোনো কিছু গোপন করে এসেছে ভার্সিটিতে। হয় সে এখানে কোনো অপরাধ করে এসেছে, আর না হয় নিজের পরিচয় লুকাতে এসেছে। না রে, আমার তা মনে হয় না। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে অন্য বিষয়। সে এখানে অন্য কাজে এসেছে, লেখাপড়া করতে নয়। হ্যাঁ রুহি, তুই একদম ঠিক বলেছিস। তোর কথার সাথে আমিও সহমত। আমারও কেমন যেন ওকে সন্দেহ হচ্ছে। শোন, আজ থেকে ওকে আমরা ফলো করব, আর ওর সাথে কলেজে কেউ ঝামেলা করবি না। হ্যাঁ, এখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। ছেলেটাও দেখতে তো মোটামুটি স্মার্ট আছে, বেশ সুন্দর করে কথা বলতে পারে, কেমন যেন সরল সাদা। আখি, তুই যেভাবে বলছিস যেন তুই তাকে বিয়ে করবি। হ্যাঁ, আর দেরি না করে কালকে কলেজে ওর সাথে বন্ধুত্ব করবো আমরা। ঠিক বলেছিস তোরা। আচ্ছা শোন, আমি এখন রাখি, কাল ভার্সিটিতে দেখা হবে। তারপর তারা সবাই কল কেটে দেয়। ধীরে ধীরে সবাই ঘুমিয়ে দেশে পাড়ি জমায়। রাত 1টা বাজে। আজকেও হয়তো হেসে অজানা আগন্তুকের রূপে রানা বেরিয়ে যাবে তার বাড়ি থেকে। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তার ব্ল্যাক কালারের 3টা গাড়ি এসে থামে। তারপর একজন দরজা খুলে দেয়। গাড়ির ভেতরে বসে থাকা রানা তারপর চলে যায় সেখানে গিয়ে নিজের গোডাউনে যায়। তারপর গোডাউনের ভেতরে গিয়ে গাড়ি থেকে নেমে একই স্টাইলে হেলিকপ্টারে চড়ে বসে। সাথে সাথে প্রায় 15 থেকে 20টা হেলিকপ্টার উড়াল দেয় আকাশের উদ্দেশ্যে, যেখানে লেখা ছিল পিবিসি। প্রত্যেকটা হেলিকপ্টারে একটা করে লোগো ছিল। যে লোগোগুলো ছিল পিবিসি। পিবিসি অর্থ হলো পিতে পৃথিবী, বিতে বিখ্যাত, সিতে সিটি, পুরো পৃথিবীর বিখ্যাত সিটি। ভাইরাল গ্যাংস্টার এই গ্যাংয়ের মালিক। হেলিকপ্টারগুলো কয়েক ঘন্টা অতিক্রম করে ল্যান্ড করে লন্ডনে। লন্ডনের একটা হোটেলের উপর হেলিকপ্টারগুলো থামায়। তারপর হেলিকপ্টারগুলোর ভেতর থেকে সবাই এক এক করে বের হয়ে আসে। রানা বলে ওঠে, পৃথিবীতে যতগুলো অপরাধী আছে সবাইকে গোরস্থান অর্থাৎ শ্মশানের ঘাটে আমি দেখতে চাই, তাই কেউ যেন বেঁচে না থাকে। ওকে বস, ঠিক আছে, আজ হয়ে যাবে। এরপর প্রায় 100 জনের মতো ছেলে পেলে মিলে নিজেদের পজিশন এবং জায়গা মতো বের হয়ে থাকে। কারো হাতে কোনো, কারো কোমরে, কারো পায়ে বিভিন্ন রকম অস্ত্র আছে, যেগুলোতে আছে AK-47 স্নিপার, MK2 শুটিং গান। কোমরে আছে বিভিন্ন ধারালো অস্ত্র এবং বিভিন্ন জায়গায় রাখা আছে আত্মঘাতী বোমা। পুরো হোটেলটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। আসলে হচ্ছেটা কি আপনারা বুঝতে পারছেন না তো? চলুন তাহলে সব খুলে বলি আপনাদেরকে। এই রানা থাকতো দুবাইয়ের কিংসে, কিন্তু বাংলাদেশে তার জন্মস্থান। সে বাংলাদেশের ছেলে। বাংলাদেশ থেকে বিভিন্ন অপরাধ করে বিভিন্ন দেশের নারী পাচার, শিশু পাচার, এমনকি বিভিন্ন অস্ত্র ও দেশীয় সম্পদ পাচার করছে মন্ত্রীরা। সেগুলোকে দমন করতে সে দুবাই থেকে বাংলাদেশে গিয়েছে 3টা বড় বড় দলকে শেষ করতে। তার মধ্যে বাদল জেলে, রোহান নিখোঁজ, আর একটা দল বাংলাদেশে মাটিতে পা রাখা আগে মেয়েদেরকে পাচার করে নিয়ে আসে লন্ডনের শহরে। তাই প্রত্যেকটাকে মেয়েগুলোকে বাঁচাতে লন্ডনে যায় রানা। এক এক করে সবগুলো ওকে হোটেলের রুম চেক করতে থাকে। রানার দলবল বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই খুব সহজে আত্মঘাতী সন্ত্রাসী দেখে ফেলে রানা সহ তার দলবলকে। এটা দেখে হাসতে থাকে সন্ত্রাসীগুলো। সন্ত্রাসীদের লিডার জাফর মির্জা বলে ওঠে, মরার পাখনা গজিয়েছে, তাই এত তাড়াতাড়ি মরতে চলে এলি এই লন্ডনের মাটিতে? আমি জানতাম তুই বাংলাদেশের মাটিতে আমাকে খুঁজে না পেলে লন্ডনের মাটিতে আসবি, তাই আগে থেকে চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এই কথা শুনে রানা সহ তার পুরো দল থমকে যায়। চারিদিকে দেখতে থাকে। রানা পরিকল্পনা মতো ইশারায় দেয়
তার দলের ছেলেগুলো সবাই মিলে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে। হঠাৎ করেই গোডাউনের ভেতরে গোলাগুলি শুরু হয়ে যায়। চারিদিকে শুধু গুলির শব্দ। এগুলো লুকিয়ে আছে মেন্টাল রানা। চারিদিকে শুধু লাশ আর লাশ। গোলাগুলির এক পর্যায়ে অনেকগুলো মারা যায়। জাফর মির্জার লোক সাথে মারা গেছে রানার দলের ছেলেপেলেগুলো। রানা এবার মুচকি হেসে বলে ওঠে, দেখ, তুই কিন্তু ভুল করছিস। আমার সাথে পাঙ্গা নিয়ে তুই বাঁচতে পারবি না। তুই লুকিয়ে না থেকে বেরিয়ে আয়, নয়তো নিজের মৃত্যুকে দেখার জন্য তৈরি হয়ে নে। এরপর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মেয়েদের চিৎকার চেঁচামেচি ও আর্তনা শুনতে পায়। সেদিকে রানা সহ তার পুরো দলবল দৌড়ে যায়। সেখানে গিয়ে তো তারা চমকে যায়, কেননা প্রত্যেকটা মেয়েকে উলঙ্গ করে আগুনের নিচে খাঁচার মতো বন্দি করে রেখেছে। তার উপর থেকে একটা লোহার দারোয়ালা চিরুনি নামাতে থাকে। রানা কি করবে বুঝতে পারছে না। এই সুযোগে জাফর মির্জা বলে ওঠে, তোর বলে অনেক ক্ষমতা, এখন বাঁচিয়ে দেখা। না পারবি আমাকে ধরতে, আর না পারবি অসহায় মেয়েগুলোকে বাঁচাতে। মেয়েগুলোকে আমি ঠিক বাঁচাবো, কিন্তু আমি ভাবছি তোদের কি হবে। তোদেরকে তো আমার হাতেই মরতেই হবে। এই বলে পাশের ওই আলমারিতে লাথি মারে। সাথে সাথে আলমারি ভেঙে একটা দরজা বের হয়ে আসে। তারপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর হাসতে থাকে রানা। চমকে যায় জাফর মির্জা। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে জাফর গুলি চালায়, কিন্তু গুলি করলেও ইশানা ফুল ছিল, তাই সবাই বেঁচে যায়। জাফর কোনো কিছু করে ওঠার আগেই তাদের ধরে বেঁধে ফেলেছে, আর তার হাত থেকে রিভলভারটা নিয়ে খাঁচায় বন্দি থাকা উলঙ্গ মেয়েগুলোকে বাঁচায় রানা। তারপর তার দলের মেয়েগুলোকে সাহায্যে প্রত্যেকটা ছেলে মেয়েকে পোশাক আর সুরক্ষিতভাবে বের করে হেলিকপ্টারে ওঠায়। রওনা দেয় সবাই মিলে। সাথে জাফরকে চেয়ারের সাথে উল্টা করে বেঁধে হেলিকপ্টারের নিচে ঝুলিয়ে দেয়। জাফর মির্জা তার জিহ্বাটা বের করে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে বাংলাদেশে চলে আসে। তারা আস্তে আস্তে ভোর 5টা বেজে যায়। সবকিছু ঠিকঠাক করে মেয়েদেরকে থানার সামনে রেখে চলে যায় রানা সহ তার দলবল। খবরটা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। সাংবাদিকগুলো একে একে করে খবর প্রচার করতে থাকে। আবারও ভাইরাল গ্যাংস্টার একটা পাগলামো গ্যাংস্টার পাগলামি দেখলো। ভয়ে আন্ডারগ্রাউন্ডে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীগুলো গুম এখন থেকে চলে যাচ্ছে। অন্যদিকে রোহানের লোক রিমন আর রাব্বু আতঙ্কে আছে, কেননা রোহান হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের দ্বিতীয় সন্ত্রাসী। বাংলাদেশের সবাই জানে রোহানের ডান হাত হচ্ছে রিমন, রিমনকে ডান হাত হচ্ছে রাব্বু, তাই তারা ভীষণ আতঙ্কের উপরে আছে। রিমন বলে ওঠে, রাব্বু শোন, আমরা আজকে শহর থেকে চলে যাবো, আর থাকা যাবে না। এই শহরে রাত 12টার পরে আমাদের ফ্লাইট করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। বস আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ফোন রিসিভ করছেন। ভাই, আমি তো আগেই বলেছিলাম যে এই ভাইরাল গ্যাংটা শুধু গ্যাংস্টার নয়, বরং শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত মাফিয়া রানা ভাইয়ের গ্যাং, যাকে আজ পর্যন্ত কেউ দেখেননি, যাকে দেখার জন্য অনেকগুলো গোয়েন্দাকে বের করা হয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আমি সবটাই জানি, তাই তো বলছি, আর দেরি না করে আজকে টিকিটটা কেটে নে। আমাদের ফ্লাইটগুলোতে আমরা আজকেই চলে যাব। ওকে, ঠিক আছে ভাই, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, সবাই যেন নিজেরা নিজেদের মতো করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরপর তারা কথোপকথনের মধ্য দিয়ে সময় পার করে। দেখতে দেখতে সকাল 8টা বেজে যায়। আজকে ভার্সিটিতে যাবে না রানা। শরীর ভীষণ ক্লান্ত, অনেক ধকল গেছে রাতে মিশনে গিয়ে, তাই সে আজকে শুধু সারাদিন ঘুমাবে। তারপর সন্ধ্যার পর জাফর মির্জা সহ আরো কিছু আত্মঘাতীদের ঘায়েল করবে। ঘুমাতে থাকে রানা। ওদিকে ভার্সিটির সময় হয়ে গেছে। এক এক করে সবাই ভার্সিটির ভেতরে প্রবেশ করে। সিমরান ও তার দলবল রানার সাথে বন্ধুত্ব করবে বলে সবাই সেখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু গেট দিয়ে এক এক করে সবাই ভেতরে প্রবেশ করে। রানা এখনো আসে না। এটা দেখে সিমরান বলে ওঠে, শোন, আমার মনে হয় না যে ওই ছেলেটা আজকে আসবে। চল ক্লাসে চলে যাই, কালকে আসলে না হয় ওর সাথে বন্ধুত্ব করব। হ্যাঁ, ঠিক বলছিস, আজকে তাহলে আমরা চলে যাই। আমার মনে হয় না সে আসবে। আচ্ছা শোন, তোরা যা, আমি একটু শাকিলের সাথে দেখা করে আসি। কেন আমাকে যেতে বলেছে শুনে আসি। হ্যাঁ যা, ভালো করে দেখা করে আসিস, আর পারলে আলতো করে কয়েকটা দিক টিস করে চলে আসিস। এটা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। তারপর সবাই ক্লাসে চলে যায়। এভাবে তারা এক এক করে সব ক্লাস শেষ করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে। এদিকে রানা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যায় গোডাউনের উদ্দেশ্যে।
গোডাউনের ভিতরে পৌঁছাতে ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে একটা ছেলে চেয়ার এনে দেয় জাফর মির্জাকে সামনে। চেয়ার নিয়ে বসে পড়ে মুচকি হেসে বলে, কিরে কুত্তার বাচ্চা, তোকে আমি বরাবর সতর্ক করছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখ, তোর যত কোটি টাকা লাগবে আমি দেব, আমাকে ছেড়ে দে, আমার সঙ্গে পাঙ্গা নিস না। আমি তোর কাছে ধরা পড়ে গেছি তো কি হয়েছে? এখনো কিন্তু বাইরের এলাকার আমার অসংখ্য ছেলেপুলে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে পাশে একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর পা দিয়ে লাথি মারার সাথে সাথে কাঁচের গ্লাস ভেঙে মুখের মধ্যে কাঁচের টুকরোগুলো চারদিক দিয়ে বের হয়ে আসে। গল গল করে কেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে মুচকি হেসে রানা বলে ওঠে, তুই আমার বাংলাদেশের মেয়েগুলোকে বিভিন্নভাবে পাচার করে বিদেশে পাঠাবি আর 18+ ভিডিও করে কোটি কোটি টাকা কামাবি? এটা কি করে ভাবলি তুই? এই রানা থাকতে সেটা কোনোদিনও সম্ভব না। তোকে তো আমি এখানে জীবিত জ্বালিয়ে দেব। দেখ, তোকে আমি এখনো সুযোগ দিচ্ছি, সময় থাকতে আমাকে ছেড়ে দে। কেননা আমরা শুধু একজন না, আমার সাথে আরো অনেকেই কাজ করে। আমাকে মেরে ফেললে কেউ বাঁচবে না, তোদেরকে ওরা ছাড়বে না। নাজিরিয়া, সেই সাফা মেয়েটাকে নিয়ে আসো। রানার কথা মতো সাফাকে নিয়ে আসা হয়। সেফাকে দেখে চমকে যায় জাফর মির্জা, কেননা সেফা মেয়েটা একটা খাটে জায়গা একাই নিয়ে নেবে। এতটা মোটা আর তাজা মেয়েটা এক হাতে হারিয়ে যাবে জাফর মির্জা। ওজন প্রায় 749 কেজি। রানা বলে ওঠে, সাফা শোনো, ততক্ষণ পর্যন্ত এর সাথে সেক্সুয়াল সম্পর্ক করবে যতক্ষণ না সে নিজের গলায় ছুরি চালাচ্ছে। এরপর সাফা মেয়েটি ঝাঁপিয়ে পড়ে জাফর মির্জার উপরে। জাফর মির্জা মেয়েটার পেটের মধ্যে হারিয়ে যায়। মুহূর্তে পাওয়া যায় না তার অস্তিত্ব। সাফা নিজের মতো করে ভোগ করতে থাকে মির্জা জাফরকে। মির্জা জাফর ভয়ে আতঙ্কে যেন তার জীবন যায়। ভয়ে পুরো বিছানা নোংরা করে ফেলেছে। এটা থেকে সাফা নামের মেয়েটা মির্জা জাফরকে 2 পা ধরে উল্টো করে ঝুলিয়ে দে কাপড় যেভাবে আঁচড়াতে ধৌত করায় হয়, ঠিক যেভাবেই জাফর মির্জাকে ধোলাই করছে। শরীর ফেটে মাথা মগজগুলো বেরিয়ে আসছে। জীবনটা সেখানেই শেষ হয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। দেখতে দেখতে রাত শেষ হয়ে আসছে। সকালে নতুন পরিবেশে, নতুন সময়, নতুন রঙে রঙিন হয়ে স্মার্ট হয়ে আজকেও গুটি গুটি পায়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে রানা তার দিকটা ভালো করে দেখে কেউ নেই। তারপর রানা কলেজের ভেতর প্রবেশ করে একটা আম গাছের নিচে যায়, সেখানে বসে থাকে। সেখানে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয় শাকিল। তারপর শাকিল আর সে একে অপরের সাথে কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় 4 বান্ধবী। আর সে 4 বান্ধবী আর কেউ না, সেটা হচ্ছে সিমরান, রুহি, শালিনী, আখি। রুহি গিয়ে শাকিলের পাশে বসে আর সিমরান গিয়ে রানার পাশে বসে। সিমরান বলে ওঠে, রানা, আই এম সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি কিছু মনে করিও না। আমরা কি বন্ধু হতে পারি? রানা সহ শাকিল এ কথা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। রানা আর শাকিল তাদের দিকে এভাবে তাকাচ্ছে দেখে এবার সিমরান আবার বলে ওঠে, কি হলো, তুমি কোনো কিছু বলছো না যে? দেখো, আমরা সত্যি বলছি, তোমার সাথে ওরকম ব্যবহার করার জন্য আমরা দুঃখিত। আমরা কি তোমাদের বন্ধু হতে পারি? আপু, আমরা এমনি ভালো আছি, আমাদের বন্ধুর প্রয়োজন নেই। তুই চুপ কর বাদরের বাচ্চা, নাহলে তোর মুখ ভেঙে দেবো বলছি। শাকিল ভয়ে চুপ হয়ে যায়। এটা দেখে রানা বলে ওঠে, দেখুন, আপনারা খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। আপনাদের থেকে আমি দূরে থাকাই আমি মঙ্গল মনে করি। আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। আমি এমনি ভালো আছি। প্লিজ রানা, না করিও না। তোমার বন্ধু হতে পারলে আমরা নিজেকে হয়তো সংশোধন করার একটা সুযোগ পাবো। কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। কিন্তু আপনারা যে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন, এটার প্রমাণ কি? আপনারা তো এই ভার্সিটির সবচেয়ে উজ্জ্বল। আপনাদের থেকে দূরে থাকাই আমি মনে করি আমাদের মঙ্গল।
তারপর রানা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, নিজের ক্লাসে বসে পড়ে। তারপর স্যার এসে সেদিনের মতো আজকেও পড়াতে থাকে। এক এক করে সমস্ত পড়া নোট করে তারপর দেখতে দেখতে সম্পূর্ণ ক্লাস শেষ করে ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। অন্যদিকে আবার সিমরান ও তার দলবল আবার এসে বিরক্ত করতে থাকে রানা ও শাকিলকে, বোঝাতে থাকে যেন তারা বন্ধুত্ব করে তাদের সাথে, নানাভাবে বোঝাতে থাকে। এমনকি অনেকবার সরিও বলেছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, তারা কোনোভাবেই রাজি না। ক্যান্টিনের সময় প্রায় শেষের দিকে, এমন সময় হঠাৎ কলেজের গেটে দিয়ে প্রায় সকলের চোখ যায়। কলেজের গেটের দিকে তাকিয়ে তো সবাই চমকে যায়, যে যার মতো ক্যান্টিন ছেড়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ খালি হয়ে যায়, কেননা মাঠের মধ্যে প্রবেশ করে প্রায় 10 থেকে 12টি বাইক। হ্যাঁ, সবাই সেদিনের হাঁ করে তাকিয়ে আছে। বাইকগুলোর উপর থেকে প্রায় বেশ কিছু ছেলেপিলে নেমে এসে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। আর ক্যান্টিনে আছে সিমরান, রুহি, শালিনী, আখিরা ও শাকিল। তাছাড়া সবাই নিজেদেরকে আড়াল করে নিয়েছে। হ্যাঁ, বাইকগুলো থেকে নেমে সোজা ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দেয় ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো হচ্ছে বাদল ও তার দলবল। বাদলকে আজ সকালে ছেড়ে দেওয়ার হয়েছে, ছাড়ার সাথে সাথে সে আজকে কলেজে চলে এসেছে। অনেকদিন পর জেল থেকে বেরিয়েছে, সোজা চলে আসে সিমরানের কাছে। তারপর সিমরানের সামনেই বসে পড়ে, একটা সিগারেট জ্বালিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, কি সুইটহার্ট, কেমন আছো? অনেকদিন তোমার সাথে দেখা হয় না, রোমান্সও করা হয় না, তাই জেল থেকে বের হয়ে তোমার সাথে একটু রোমান্স করতে এলাম। সিমরান কোনো কথা বলে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। সিমরান অবাক হয়ে গেছে বাদলকে এখানে দেখে। বাদল সিমরানের এমন অবস্থা দেখে অবাক, মুচকি হেসে বলে ওঠে, অবাক হয়ে লাভ নেই, আগে তো শুধু ডিস্টার্ব করতাম, এবার সরাসরি বিয়ে করব, তারপর তোমার সাথে বাসর শুরু করব। আর বাসর করার জন্য কিন্তু আমি আগেই অনেক কিছু করে রেখেছি। তোমার সাথে বাসর রাতে কি কি করব সেটাও প্রোগ্রাম করে রেখেছি। ভেবে রেখেছি খোলামেলা জঙ্গলে নিয়ে গিয়ে তোমার সাথে বাসর করব। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। রানা বুঝতে পারে না কে এই ছেলেটা আর কি সব বলছে। তখনই রানার ফোনে কিছু মেসেজ আসে। মেসেজগুলো পড়ে সে বুঝতে পেরেছে ফেলে এটাই বাদল। এটা দেখে মুচকি একটা হাসি দেয় রানা। সিমরানকে বলে ওঠে, কুত্তার বাচ্চা, এতদিন তোরা জেলের ভাত খেয়েও তোদের শখ মেটেনি। তবে এবার আর জেল নয়, বরং কোনো এক শ্মশানে না তো কবরস্থানে গিয়ে লাশ। কে মারবে আমাকে? তুই মারবি আমাকে? হা হা হা। সুইটহার্ট, আসো, তোমাকে একটু আদর করি সবার সামনে। এই বলে বাদল যখন সিমরানের হাত ধরে নিজের কাছে টানতে যাবে, তখনই বাদলের বুক খেয়ে হাত রাখে আর পেছনে যায় বাদল। হ্যাঁ, রানা বাদলকে ধাক্কা দেয়। বাদল খানিকটা পিছিয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। বাদলের ছেলেপেলেগুলো এগিয়ে আসে। মুচকি হেসে বাদল বলে ওঠে, ওহো, এটা কি তাহলে তোর নতুন বয়ফ্রেন্ড, আমার অবর্তমানে, যার কাছে তুই রাতে সময় কাটাতি? এটা শুনে সিমরান পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে বাদলকে। থাপ্পড় খেয়ে বাদল হিংস্র পাগল কুত্তাদের মতো সিমরানের দিকে তেড়ে আসতে থাকে। রানা আবার বাধা দেয় বাদলকে। তারপর রানা বলে ওঠে, আরে ভাই, এত উত্তেজিত হচ্ছেন কেন? আগে নিজেদের মধ্যে কথা বলিনি, তারপর না হয় আর এক। কুত্তার বাচ্চা, তুই বাদলের কাছে নাক গলার সাহস পাস কোথায়? মরার পাংখা গজিয়েছে নাকি? একথা শুনে রানা পাগলের মতো হাসতে থাকে, এদিক ওদিক তাকাতে থাকে, চেয়ারে বসে আবারও হাসতে থাকে উচ্চস্বরে। রানার এরকম হঠাৎ আচরণ দেখে অবাক হয়ে যায় সবাই। বাদল বুঝতে পারে না সে এমন কি হাসির কথা বলে। রানা এবার নিজের হাসিটা থামিয়ে বলে ওঠে, মৃত্যুকে ভয় করলে তো আর এই পর্যন্ত আসতে পারতাম না, বরং মৃত্যুকে ভয় না করে মৃত্যুটাকে দেখতেই পছন্দ করি। আজকে বুঝবি আমার হাতে খুন হতে চাইছিলিস। ভেবেছিলাম জেল থেকে বের হয়ে তেমন আর কাটাকাটি করব না, এই মালটাকে নিজে শুধু মজা করে ছেড়ে দেব, কিন্তু তুই আমার এই সাদা হাতটাকে লাল রাঙাতে চাস। আরে ভাই, এত রেগে গেলে চলবে? সময় বদলে দেবে, কার মৃত্যু কখন আর কোথায় হবে। এই তোরা দাঁড়িয়ে না থেকে কুত্তার বাচ্চাটাকে উলঙ্গ করে পুরো মাঠ ঘোরা। সবাই ভেবে নিয়েছে আজকে রানার এখানে শেষ দিন। যখনই তার দলের ছেলেপেলেগুলো রানাকে ধরতে আসবে, তখনই হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের বেগে রকেটের গতিতে বিদ্যুৎ প্রবাহের পর বেশ কয়েকটা গরম বুলেট এসে কপাল ভেদ করে এফোর উফোর করে
ছিটকে গিয়ে পড়ে কয়েকটি ছেলে। হঠাৎ করে এমন হওয়াতে চমকে ওঠে বাদল সব উপস্থিত থাকা সকলে। ছেলেগুলোর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। বাদল আরো কিছু বলতে যাবে, তার মধ্যে আরো বেশ কয়েকটা গরম বুলেট এসে ছেলেগুলোর মাথা ভেদ করে মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেগুলোর নিথর দেহগুলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই রক্ত দেখে ভয় পেয়ে যায়, চমকে উঠে সকলে। ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেছে। বাদলের হাত পা কাঁপা শুরু করেছে, বাদল ঘামতে শুরু করেছে। বাদল বলে ওঠে, এই কোন কুত্তার বাচ্চা, কার এত বড় বুকের পাটা, আমার লোকদের স্নাইপার দিয়ে গুলি করিস? কে মারলি? সাহস থাকলে সামনে আয়। কিরে তুই মারলি? তুই আমার ছেলেদের মারলি? এই বলে বাদল যখনই রানার শার্টের কলার ধরে ঝাঁকাতে যাবে, তখনই বাদলের সামনে পরপর বেশ কয়েকটা গুলি করা হয়। বাদল চমকে গিয়ে পিছনে যায়। বাদল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের জীবন নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যায়। সবাই হা করে রানার দিকে তাকিয়ে আছে। রানা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে শাকিলকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। রানার এরকম অবস্থা থেকে ও হাব হাব হয়ে সিমরান সহ সবাই অবাক। সিমরান বলে ওঠে, এবার তো আমি শিওর, শুধু শিওর না 100% শিওর এ সাধারণ ছেলে নয়, বরং অন্য কেউ। আমাকে খুঁজে বের করতে হবে এর আসল পরিচয়। চল সবাই ক্লাসে যাই, কাল থেকে ওকে আমি ফলো করব। এরপর সবাই ক্লাসে চলে যায়। এদিকে শাকিল বলে ওঠে, কি রে, হঠাৎ করে ভার্সিটিতে আমার চোখের সামনে এসব কি ঘটে গেল? জীবনে খুন হতে দেখিনি, কিন্তু আজকে সরাসরি মার্ডার হতে দেখলাম। আমিও তো ঠিক বুঝতে পারলাম না ছেলেগুলোকে হঠাৎ করে কেই বা মারলো। হয়তো ওদের কোনো চেনা শত্রু সুযোগে ছিল, সুযোগ পেয়ে মেরে দিয়েছে। তাই হয়তো হবে, আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখন ক্লাসে মন দে। তারপর তারা সবাই ক্লাসে মন দেয়। সিমরান ও তার দলবল এখানে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে রানার দিকে, কিন্তু তারা তাদের দিকে না তাকিয়ে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে যায়, যাতে তাকে কেউ দেখে সন্দেহ না করে। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটু ঘুম দেয়। বিকেলে দুবাই থেকে তার বাবা মাকে কল দেয়, তাদের সাথে কথা বলে ফোন কেটে দেয় রানা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় বেরিয়ে যায় রানা। তারপর রানা চোখের নিমিষে হারিয়ে যায় তার নিজের কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। নির্জন রাস্তায় মাঝপথ দিয়ে সোজা প্রবেশ করে তার গোডাউনে। তারপর একটা চেয়ারের উপর পা দিয়ে বসে পড়ে রানা, মুচকি হেসে সিগারেট জ্বালায়। তারপর চোখের ইশারা দিতেই শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম রানার সামনে রাখা হয়। সেগুলো দেখে চমকে ওঠে বাদল। রোহান ও তার দলবলকে অনেক আগেই সেখানে মেরে ফেলেছিল। যখন বাদলের সাথে তারা কলেজে গিয়েছিল, তারা মুচকি হেসে বলে ওঠে, কে শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার বিরুদ্ধে কথা বলার? তোকে সাবধান করব, তারপরে তুই কেন এই ভার্সিটিতে বিভিন্ন খারাপ কাজ করছিস, বিভিন্ন মেয়েদেরকে রেপ করছিস, তাদের সাথে শারীরিক সম্পর্ক করছিস, তাদের শারীরিক নির্যাতন করছিস। তোর জন্য ভয়ঙ্কর কিছু শাস্তি রেখেছি আমি। এই বলে রানা চোখের ইশারা দেয়। ফয়সাল আর কিছু ছেলে মিলে বাদলকে উলঙ্গ করে ফেলে। তারপর অনেকগুলো সিগারেট জ্বালায়। রানা সিগারেটের বাকি অংশ বাদলের পুরুষত্বে চেপে ধরে চিৎকার করতে থাকে বাদল। বাদলের এই চিৎকারে রেকর্ড করে ফেলে। তারপর লাইভের মাধ্যমে সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর রানা বলে ওঠে, এতদিন অনেক মেয়েদের শারীরিক সম্পর্ক অত্যাচার করে মেয়েদেরকে খুলে খুলে খেয়েছিস, আজকে তুই নিজেই নিজের পুরুষকে চাই। এতদিন অনেক মেয়ের শারীরিক সম্পর্ক করেও মেয়েদেরকে খুবলে খুবলে খেয়েছিস, কিন্তু আজকে তুই নিজে নিজের পুরুষত্ব খাবি। একথা শুনে চমকে যায় বাদল। চোখের পলকে ব্লেড দিয়ে এক টানে কেটে ফেলে বাদলের লজ্জাস্থান। তারপর বাদলের মুখে ঢুকিয়ে দেয় তার লজ্জাস্থান। তারপর বাইরে থেকে ট্যাপ মেরে দেয়। বাদল না পাচ্ছে গিলতে আর না পারছে বের করতে। আর কোনো উপায় না পেয়ে বাদল নিজেই নিজের লজ্জাস্থান চিবিয়ে খেতে থাকে। লজ্জাস্থান থেকে গড়গড় করে রক্ত বের হতে থাকে। রানা আবার বলে ওঠে, শোন, মোটা দেখে একটা গরম লোহা ভালো করে গরম লাল টকটকা করে ফেল, তারপর আমাকে দে। ওটা ওর পাছার ভিতর দিয়ে ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করব। আর কিছু সাইকেলের স্ক্রিপ্ট গরম কর,
যেগুলো চোখে দিতে কান দিয়ে ধোঁয়া বেড়ে যাবে। রানার কথা মতো সবকিছু রেডি করা হয়। এরপর গরম লোহা পাছার ভেতরে ঢুকিয়ে দেয়। পাগলের মতো বাদল লাফালাফি করতে থাকে, এদিক ওদিক ছটফট করতে থাকে। লোহাটা পাছা দিয়ে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কারণে কানের ভেতরে গরম শিক ঢুকিয়ে দেওয়া হয়। চোখগুলো গরম শিক দিয়ে বের করে নেওয়া হয়। এটা ভিডিও করে বিভিন্ন সাংবাদিকদের আইডিতে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেক জায়গায় এই আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এই খবরটা থেকে ভয় পেয়ে যায় সিমরান সহ তার 4 বান্ধবী। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে। এখানে এসে সিমরান বলে ওঠে, তোরা খবরটা দেখেছিস? বাদলকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। তার চিৎকার এখনো মোবাইলে রেকর্ড হয়ে আছে। শুধু তার চিৎকার না, তার মৃত্যু এবং তার আর্তনাদ এখনো চোখে ভাসছে। শুধু তার আর্তনাদ না, বরং তার খুন হওয়া পুরো ভিডিওটা এখন আমার চোখের সামনে ভাসছে। ওকে মেরেছে অনেক নৃশংসভাবে। এতদিন সে মেয়েদের নৃশংসভাবে খুব কষ্ট দিয়ে র্যাপ করতো। আজকে তার পরিষদ কেটে নিয়ে ভালোই করেছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু তাকে মারলোটাকে সেটাই তো বুঝতে পারতেছি না। আমার ওই মালটাকে সন্দেহ হচ্ছে। শোন, এখন রাখি। কালকে আমাকে রানাকে ফলো করতে হবে। সে কোথায় যায়, কোথায় থাকে আর কি করে। এখন থেকে সবসময় আমি তার সাথে আঠার মতো লেগে থাকবো। তারপর তারা কল কেটে দেয়। রানা মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, যেখানে মানুষ সবসময় ভিড় করে এবং মানুষের ভিড় থাকে, সেখানেই রশিতে ঝুলিয়ে ফেলে দিবি। তারপর রানা সেখান থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভার্সিটি চলে যায় রানা। এক এক করে সব ক্লাস শেষ করে রানা বেরিয়ে আসে। রানাকে ফলো করতে করতে রানার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সিমরান। এরপর রানা বেরিয়ে পড়ে আবার। বিকেলে 4টা বাজে একটা কালো গাড়ি এসে রানার সামনে থামে। তারপর রানা সে গাড়িতে চড়ে। এত বড় গাড়ি দেখে চমকে ওঠে সিমরান গাড়িটা ফলো করতে থাকে। গাড়িটা ফলো করতে করতে একটা পুরনো বাড়িতে চলে আসে। সেখানে লুকিয়ে আছে রোহান ও তার দলবল। চারদিক দিয়ে ঘিরে রানার ছেলেগুলো। বাড়ির ভেতর প্রবেশ করে রানা। তারপর চেয়ারে পা তুলে বসে পরে সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, তোদের সাহস কি করে হয় আমার কথার অমান্য করার? সেই দুবাই থেকে আমি তোদেরকে মারতে এসেছি। এই ভাইরাল গ্যাংস্টার তোদেরকে মারতে এসেছে। আমি সেই ভাইরাল গ্যাং এর রাজা, রানা দা মেন্টাল রানা। সিমরান নামটা শুনে চমকে ওঠে। ভয়ে কোনো কথা বলতে পারে না। গলা শুকিয়ে আসে তার। সামনে একটা কাচের গ্লাস দিয়ে ছেলেটা এক চোখ উপরে ফেলে ঠোঁট দুটো কেটে ফেলে, হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে। রানা যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এরপর হাতুড়ি দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে থেতলে দিতে থাকে। একের পর এক ব্লেড দিয়ে শরীরে আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। গড়গড় করে রক্ত পড়তে থাকে শরীর থেকে। মাথাটা আলাদা করে যায়, খণ্ড খণ্ড করে হয়ে যায় শরীরের এক একটা মাংসের টুকরো। এটা দেখে সিমরান যখনই পেছাতে যাবে তখনই তাকে ধরে ফেলে রানার ছেলেগুলো। তারপর সামনে নিয়ে আসে। সিমরান বলে ওঠে, দেখো, আমাকে ছেড়ে দাও। আমি পুলিশকে সবকিছু বলে দেব যে তুমি আসলে ভাইরাল গ্যাংয়ের গ্যাংস্টার মেন্টাল রানা। এই রানাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি, আর চিনতেও পারলো না। আর যারা দেখেছে তারা কবরস্থানে নয়তো শ্মশানে পড়ে আছে। প্লিজ, তোমরা আমাকে যেতে দাও। আমি কাউকে কোনো কিছু বলবো না। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই জন্যে মারতে পারবো না। তাছাড়া আমাকে আমার বাবা মা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। দেখ, আমি এখন তোকে বিয়ে করব, কারণ তোকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। যেহেতু মারতে পারবো না, সেজন্য তোমাকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাব। তোর মতো একটা খুনির বউ আমি কোনোদিন হব না। মরে গেল না, তুই একটা খুনি সন্ত্রাসী। আমার জান, আমি গ্যাংস্টার কিলার। কিভাবে বিয়ে করতে হয় সেটা আমি ভালো করেই আমার জানা আছে। শোন, তোরা লাশটা ফেলে দিয়ে আয়, আর আমি কাজীকে নিয়ে আসি। তোদের ভাবিকে আমি বিয়ে করার জন্য রাজি করছি। এই বলে রানা সিমরানকে নিয়ে উপরে যায়। তারপর দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর ফেলে দেয় সিমরানকে। সিমরান ভয়ে পেছনতে থাকে। রানা কোনো কথা ছাড়াই এক এক করে নিজের
পরনে থাকা সবগুলো খুলে ফেলে। পুরো উলঙ্গ হয়ে যায় রানা। সিমরান লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর রানা সিমরানের এক এক করে উপর থেকে নিচ পর্যন্ত সব খুলতে থাকে। তারপর জোর করে বিছানার উপর ফেলে দিয়ে শারীরিক সম্পর্ক করতে থাকে। ধর্ষণ করে ফেলে পুরো সিমরানকে। সিমরান ব্যথায় চিৎকার করতে রক্তে বিছানা ছেয়ে গেছে। এরপর রানা সিমরানের উপর শুয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলে, এখন তুই আমাকে বিয়ে করবি নাকি সারা জীবনের জন্য ধর্ষকের এই কলঙ্কানের কালিশ সমাজে নিয়ে বেঁচে থাকবি? আমাকে বিয়ে করা সারা জীবন তোকে রাজরানী করে রাখবো, আর বিয়ে না করলে সারা জীবন এই সমাজ তোকে তিলে তিলে মেরে মেরে খাবে। সিমরান আর কোনো উপায় পায় না। সিমরান বিয়েতে রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে দেয়া হয়। কিন্তু সিমরান রানাকে মানতে পারছে না। পারিবারিকভাবে তাদের বিয়ে দেয়া হয়। পরিবারের সবাই তাদের বিয়ে মেনে নিয়েছে। এমনকি বিয়েতে সবাই এসেছে। সিমরানের বাবা মা রানাকে মেনে নিয়েছে। তারপর রানা সিমরানকে তাদের বাড়িতে রেখে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বিছানার উপর রানা শুয়ে আছে। এমন সময় তার ডান হাত ফয়সাল বলে উঠল ফোনে, ভাই কুত্তার বাচ্চা, ওসিটা খুঁজে পেয়েছি। ওকে চেয়ারের সাথে বেঁধে রেখেছি গোডাউনে। আপনি কি আসবেন? যাবো, তোর সবকিছু রেডি কর, আমি আজকেই যাবো। এরপর রানা চলে আসে সেই লাল রঙের লাক্সারিয়াস গাড়ি করে গোডাউনে এসে কোনো কথা ছাড়াই এলোপাথারি মারতে থাকে ওসিকে। ওসি শুধু চিৎকার করতে থাকে, কেননা সে এতদিন টাকা খেয়ে ছেড়ে দিয়েছে বাদল ও তার দলবলকে। তাই তাকে আজকে বেধর্মভাবে পেটাচ্ছে রানা। মারতে মারতে ফাটিয়ে ফেলেছে শরীরের চামড়া। গড়গড় করে রক্ত বের হচ্ছে, যার ক্ষতস্থানগুলোতে অ্যাসিড ঢেলে দেয়। সাথে চুন মুহূর্তেই মধ্যে পড়ে চামড়াগুলো ছাই হয়ে যায়। লাল রঙে আগুন পড়ে যায়, দাও দাও করে জ্বলতে থাকে তার শরীর। উল্টো করে ঝুলিয়ে দিয়ে এলোপাথারি ছুরি দিয়ে আর কুড়াল দিয়ে কোপাতে থাকে রানা যেন এখনো নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে না। শরীরটাকে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের তার মাংস খাওয়াতে বলে বেরিয়ে পড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। রানা শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়ে কলিং বেল বাজাতে সিমরান দরজা খুলে দেয়। এরপর রানা বলে ওঠে, আব্বা আম্মা, আমার বাবা মা আছে, তারা দুবাইতে থাকে। তারা চায় পারিবারিকভাবে অনুষ্ঠান করে সিমরানকে আমাকে বিয়ে দিতে। জামাই, এত ভালো কথা। আমরাও চাই আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে হোক। আমাদের একমাত্র মেয়ে, আমাদের মেয়ে সুখী থাকলে আমরা খুশি। কিন্তু মা, এত টাকা খরচা করার দরকার কি? বিয়ে যতই খরচা হয় সবকিছু আমি করব। কালকে আমার বাবা মা আসছে, আমি চাই কালকে আমাদের বিয়েটা হোক, আর আমি বিয়ে করার পর সিমরানকে দুবাইতে নিয়ে চলে যাব। ঠিক আছে বাবা, সমস্যা নেই। তুমি বিয়ের পর ওকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই খুশি। এরপর খাওয়া দাওয়া করে রানা সিমরানকে নিয়ে উপরে যায়। তারপর সিমরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সিমরান রানাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রানা তাকে ছাড়ছে না। সিমরান ভয়ে চুপসে গেছে। রানা সিমরানের পেটের মধ্যে স্লাইড করতে থাকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কখন যে ঘুমিয়ে গেছে সেদিকে খেয়াল নেই। পরের দিন তাদের পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। তারপর বিয়ের পর্ব শেষে তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দুবাইতে পৌঁছে যায়। দুবাইয়ের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এত বড় বাড়ি দেখে সিমরান অবাক হয়ে গেছে। চারিদিকে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা, অনেকগুলো বডিগার্ড, সুইমিং সহ বিশাল বড় একটা বাড়ি। রানার রুমের ভেতরে এক পাশে আছে সুইমিং পুল সহ 3টা রুমের সমান তার একটা রুম। রাত 3টে বাজে। রানা বলে ওঠে, এই রানার যা ইচ্ছা তাই করে। রানা যখন যেটা লাগবে তখন সেটা নিয়েই ছাড়বে। আর তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমি বিয়ে করে তোমাকে আমি এই দেশে নিয়ে এসেছি। কিন্তু তোমাকে আমার ভালো লাগে না, বুঝছো? তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমার মতো গুন্ডাকে আমি আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আজ না হোক কালকে তো মানবেই। আমি গুন্ডা কেন, সবাই জানতে পারবে যে কেন আমি গুন্ডা হয়েছি, এই পথে কেন এসেছি। কিন্তু আজকে আমাদের বাসর রাত, বাসর না করে আমি তোমাকে ছাড়ছি না। ছি, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? আমার তো মনে হচ্ছে লজ্জায় নিজেই কচু গাছি ফাঁসি লাগায়। নিজের বউয়ের সাথে রোমাঞ্চ করব, এতে লজ্জা কিসের? আসো। এরপর রানা সিমরানকে নিয়ে ছাদে চলে যায়। তারপর খোলামেলা চাঁদ এবং অসংখ্য তারা এবং সুন্দর একটা উজ্জ্বল ফটফটে জ্যোৎস্নার আলোতে রাতে গভীরে সবাইকে সাক্ষী রেখে তারা তাদের নতুন জীবনে পথ চলা শুরু করে। রানা সিমরানকে খাটের সাথে চেপে ধরে।
সিমরানের বুকের উপর থেকে শাড়িটা আঁচল সরিয়ে দিয়ে এক এক করে সব খুলে ফেলে। তারপর সিমরানকে নিয়ে ভালোবাসায় গভীর সাগরে যেতে থাকে। সিমরান বাধা দিতে চাইলেও রানা তা উপেক্ষা করে নিজের চাহিদা মেটাতে অধিকার আদায় করতে থাকে। সিমরানকে ভালোবাসার নতুন চাদরে রাঙিয়ে দিতে থাকে। ভালোবাসার অতল সাগরে দুজনে মুগ্ধ হয়ে মধু খেতে থাকে। ধীরে ধীরে তাদের সম্পর্কে ভালো হতে থাকে। রানা একে একে সব ঘটনা খুলে বলে, কেন সে এ পথে এসেছে। তারপর তারা সংসার করতে থাকে। প্রতিদিন রাতে রোমান্স আর খুন খারাপি নিয়ে রানার বেশ দিনকাল ভালোই যাচ্ছে।